আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, রূপসা কলেজ, খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে একটি বিশেষ সমগোত্রীয় শ্রেণী, সেটি হলো জৈব অ্যাসিড অথবা কার্বক্সিলিক অ্যাসিড। আমরা ইতিপূর্বে অ্যালকোহল আলোচনা করেছি, তার আগে আমরা আলোচনা করেছি অ্যালকেন, অ্যালকাইল হ্যালাইড। তো আজকে আমরা আলোচনা করব কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড। আমরা আগেও বলেছি যে অর্গানিক কেমিস্ট্রি ইজ দি কেমিস্ট্রি অফ হোমোলোগাস সিরিজ, অর্থাৎ জৈব রসায়ন হলো বিভিন্ন সমগোত্রীয় শ্রেণীর রসায়ন। সমগোত্রীয় শ্রেণীভিত্তিক আলোচনাই হচ্ছে জৈব রসায়নের মূল বিষয়বস্তু। তো আমরা আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমগোত্রীয় শ্রেণী, সেটি হলো অর্গানিক অ্যাসিড অথবা কার্বক্সিলিক অ্যাসিড অথবা জৈব অ্যাসিড। আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। তো তোমরা একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় লক্ষ্য করছো আমি বোর্ডে বেশ কিছু রিয়াকশন লিখেছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো। সেটা হলো যে জৈব অ্যাসিড কাকে বলে, সেটা আমাদের সবার আগে জানতে হবে। সেটা হলো যে আমরা জানি যে বিভিন্ন সমগোত্রীয় শ্রেণী মূলত আমরা দেখি যে তাদের যে সমস্ত যৌগ রয়েছে, সেই যৌগের প্রত্যেকটি অণুতে একটি বিশেষ কার্যকরী মূলক থাকে। কার্যকরী মূলক দেখেই কিন্তু আমরা বুঝতে পারি যে এই যৌগটি কোন সমগোত্রীয় শ্রেণীর। যেমন অ্যালকোহল হলে বন্ড OH, অ্যামিন হলে বন্ড NH2, তেমনি জৈব অ্যাসিড হলে বন্ড COOH। তো আমরা বলবো যে যে সমস্ত জৈব যৌগের অণুতে কার্বক্সিল গ্রুপ, যেটা বন্ড COOH উপস্থিত থাকে, তাদেরকে বলা হয় কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড। তো আমরা একটু উদাহরণ দেখি কয়েকটা। প্রথমে হলো কার্যকরী মূলক বন্ড COOH। এটি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড যেটা শ্রেণী, তার কার্যকরী মূলক। অর্থাৎ যে কোনো জৈব অ্যাসিডের যে মূল ধর্ম, সেটি কিন্তু নির্ভর করবে এই গ্রুপটির উপরে, বন্ড COOH এর উপরে। এখানে হাত খালি আছে, তার মানে এখানে যদি আমরা কোনো অ্যালকাইল গ্রুপ বসিয়ে দিই অথবা হাইড্রোজেন বসিয়ে দিই, তাহলে অথবা অ্যারাইলও হতে পারে, তাহলে হয়ে যাবে বিভিন্ন উদাহরণ। RCOOH এর জন্য বলা হয় সাধারণ সংকেত, যেমন CH3COOH, HCOOH, C6H5COOH। এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। এটি হলো ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড। এটি হচ্ছে বেনজোয়িক অ্যাসিড। তো এই হচ্ছে আমি যে উদাহরণগুলো লিখেছি, সেগুলো কিন্তু খুবই কমন কতগুলো জৈব অ্যাসিডের উদাহরণ। আবারও বলি, অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড এবং বেনজোয়িক অ্যাসিড। আমরা যখন বিভিন্ন রিয়াকশন করব তখন মূলত এই কয়টাকেই আমরা বেশি ব্যবহার করব। আবার যখন তৈরি করব কোনো জৈব অ্যাসিড, তখন কিন্তু মূলত আমরা এগুলোই তৈরি করব। তাহলে আমরা কি শিখলাম যে যেসব যৌগের অণুতে কার্বক্সিল মূলক থাকে তাদেরকে বলা হয় জৈব অ্যাসিড, যেমন ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড এবং বেনজোয়িক অ্যাসিড। আমি এখানে তিনটি উদাহরণ লিখেছি। তো আমরা আলোচনা করি এবার যে জৈব অ্যাসিডগুলো কিভাবে তৈরি করা হয়। তোমরা একটু খেয়াল করো, বোর্ডের বাম পাশে আমি দুটি বিক্রিয়া লিখেছি। এক নম্বরে আমরা লিখেছি যে এটা COOH, এটা হলো 1 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক। তাহলে RCOOH এটি হলো প্রাইমারি অথবা 1 ডিগ্রি অ্যালকোহল। তো প্রাইমারি অ্যালকোহলকে যদি আমরা জারিত করি জারণ অক্সিজেনের সাহায্যে, এটা কোথা থেকে আসবে? নিশ্চয়ই কোনো জারক থেকে আসবে। সাধারণত আমরা এখানে ব্যবহার করি পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড। এরা যদি বিক্রিয়া করে তাহলে তৈরি করে জার্মান অক্সিজেন। সেই জার্মান অক্সিজেনের সাহায্যে ওই 1 ডিগ্রি অ্যালকোহল জারিত হয়ে প্রথমে হয় অ্যালডিহাইড, পরে হয় অ্যাসিড। আমরা হচ্ছে অ্যালকোহলে যখন রিয়াকশন করেছিলাম তখন কিন্তু আমরা এই দিকটি দেখিয়েছিলাম। তো CH2OH হয়ে গেল CHO, CHO হয়ে গেল COOH, তার মানে হয়ে গেল জৈব অ্যাসিড। তার মানে হলো যদি আমরা প্রাইমারি অ্যালকোহলকে তীব্র জারক দ্বারা জারিত করি তাহলে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। উদাহরণ নেওয়ার সময় আমি আগেও তোমাদেরকে অনেকবার বলেছি, আর এর পরিবর্তে তুমি ব্যবহার করবে CH3 অথবা C2H5। এক্ষেত্রে HO বসানো যেতে পারে। CH3COOH এই যে দেখিয়েছি এখানে উদাহরণ,
এইচ বসালে HCOH, এটি আরেকটি উদাহরণ, অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। যদি আমরা এখানে ফিনাইল বসাই তাহলে হচ্ছে বেনজোইক অ্যাসিড তৈরি হয়ে গেল। এভাবে আমরা তৈরি করতে পারি 1 ডিগ্রি অ্যালকোহল থেকে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে আমরা একটা পদ্ধতি শিখলাম যে যদি প্রাইমারি অ্যালকোহলকে তীব্র জারকের সাহায্যে জারিত করা হয় তাহলে তৈরি হবে কার্বক্সিলিক অ্যাসিড। দ্বিতীয় পদ্ধতি হলো অ্যালকাইল সায়ানাইড, RCN অথবা অ্যালকেন নাইট্রাইল বলা হয় এটাকে। তো অ্যালকাইল সায়ানাইডকে যদি অ্যাসিডীয় আদ্র বিশ্লেষণ, অর্থাৎ পানির সাথে বিক্রিয়া ইন প্রেজেন্স অফ অ্যাসিড, এটা কিন্তু ইনঅর্গানিক অ্যাসিড বা অজৈব অ্যাসিড, HCl, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি। তো সেখানে এই CN-টা হয়ে যাবে COOH। আমাদের এগুলো একটু মনে রাখতে হবে যে অ্যালকাইল সায়ানাইডকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি অ্যাসিডের উপস্থিতিতে তাহলে তৈরি হবে কার্বক্সিলিক অ্যাসিড। এখানে উদাহরণের ক্ষেত্রে আমরা আরো জায়গায় বসাতে পারি CH3, এখানে CH3 অর্থাৎ হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড। যদি এখানে H বসাই, সরি এটা H বসালে হবে না, এখানে মিথাইল, ইথাইল, প্রোপাইল এগুলো বসাতে পারি আমরা, তাহলে তৈরি হয়ে যাবে সংশ্লিষ্ট বা অনুরূপ অ্যাসিড তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। এই দুটো পদ্ধতি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে যে অ্যালিফেটিক কার্বক্সিলিক অ্যাসিড অর্থাৎ RCOOH প্রস্তুতি। আমরা দ্বিতীয় নম্বরে দেখো, তোমরা একটু খেয়াল করো যে এখানে দুটি পদ্ধতি আছে। এটা কিন্তু আমি দেখিয়েছি যে অ্যালিফেটিক কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি, আর এটা হচ্ছে অ্যারোমেটিক, ফিনাইল গ্রুপ থাকবে বা অ্যারাইল গ্রুপ থাকবে। ফিনাইল সায়ানাইড প্লাস পানি, এটা আর এটা কিন্তু একই রকমের বিক্রিয়া। ফিনাইল সায়ানাইড প্লাস পানি, এখানে অ্যাসিড উপস্থিত থাকবে, অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিড তৈরি হয়ে যাবে বেনজোইক অ্যাসিড, অ্যারোমেটিক তৈরি হয়ে গেল। আবার যদি আমরা টলুইনকে, এটাকে বলা হয় জারিত করা, তীব্র জারক ব্যবহার করতে হবে এখানে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা পটাশিয়াম ডাইক্রোমেট, এরকম তীব্র জারক ব্যবহার করতে হবে। তাহলে কি হবে, তাহলে এই হয়ে যাবে COOH। একটু খেয়াল রাখতে হবে, যদি আমরা এখানে জারকটা নিই দুর্বল তাহলে কিন্তু অ্যালডিহাইড তৈরি হবে, তখন CH4 হবে, বেনজালডিহাইড তৈরি যাবে, এটা আমাদের খেয়াল করতে হবে। তাহলে এই জারক অক্সিজেনটা আসছে কোত্থেকে, তীব্র জারক থেকে। যেমন তীব্র জারক বলতে আমরা এখানে নিতে পারি পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অবশ্যই অ্যাসিড উপস্থিত থাকবে। এরপরে আমরা আসি যে প্রথম প্রস্তুতি আমাদের শেষ হলো যে অ্যালিফেটিক কার্বক্সিলিক অ্যাসিড দুটো পদ্ধতি আলোচনা করা হলো, আবার অ্যারোমেটিক যে কার্বক্সিলিক অ্যাসিড সেটা দুটি পদ্ধতি আলোচনা করা হলো। এর একদম কিন্তু একই রকম বলা যেত। এবার আমরা আসবো এখান থেকে যে প্রশ্নগুলো হয় তার মধ্যে একটি প্রশ্ন হলো যে কার্বক্সিলিক অ্যাসিড এটা আসলে এটা অম্লধর্মী কেন? প্রশ্ন হতে পারে যে আমরা বলছি যে অম্লধর্মী, কিন্তু এটা অম্লধর্মী কেন? এটা খুব ভালো কোশ্চেন। আমি বলবো 2 নম্বরের একটা কোশ্চেন হয় অম্লধর্মী কোশ্চেন, যে অ্যাসিডগুলোর যে অম্লতা সেই অম্লধর্মিতার কারণটা কি? আমাদের মনে রাখতে হবে সেই সমস্ত যৌগ অ্যাসিড হবে যারা জলীয় দ্রবণে H+ দান করতে পারবে, এটি এক নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে এরা ক্ষারের সঙ্গে যুক্ত হয়ে লবণ প্রায় তৈরি করবে। আরেকটি বৈশিষ্ট্য রয়েছে যেটা আমরা সবাই যে জৈব অ্যাসিডগুলো দেখা যায় যে সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করলে CO2 গ্যাস বের হয় বুদবুদ আকারে। সেটা আমরা একটু দেখি যে কিভাবে জৈব অ্যাসিডগুলো অ্যাসিড হিসেবে কাজ করতে পারে। তো আমরা তোমরা একটু খেয়াল করো, যদি এটা অন্য কোশ্চেনের অংশ কিন্তু একই উত্তরটা একই রকম। কার্বক্সিলিক অ্যাসিড RCOOH, এখানে একটি C+O রয়েছে, পাই বন্ধন রয়েছে। তো প্রথমে এই পাই বন্ধনটি ভেঙে যাবে, যেহেতু C অপেক্ষা O অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ, সেজন্য কি হবে ইলেকট্রন জোড় O নেগেটিভ, C পজিটিভ হয়ে গেল। যখনই সিটা পজিটিভ হয়ে যাবে তখন সির সাথে যে পাশে অক্সিজেন রয়েছে সেই অক্সিজেনটা তার লোন পেয়ার রয়েছে সেটি এটা দান করবে, এখানে দ্বিবন্ধন তৈরি করবে, দ্বিবন্ধন তৈরি করলেই কিন্তু এই কার্বনের যে ধনাত্মক চার্জ প্রশমিত হবে, কিন্তু এই ওটা পজিটিভ হয়ে যাবে। আমরা জানি অক্সিজেন কিন্তু হাইলি ইলেকট্রোনেগেটিভ, যদি কোনো কারণে এটি প্লাস হয়ে যায় বা পজিটিভ হয়ে যায় তাহলে তার সাথে যে প্রবলেমটি থাকে তাকে কিন্তু ইলেকট্রন রেখে দিয়ে পালাতে হয়। সেই ঘটনাটি এখানে ঘটেছে। যখনই ওটা প্লাস হয়ে গেছে তখন ওর সাথে H যে বন্ডটা ছিল সেই বন্ড ভেঙে যাবে এবং হাইড্রোজেনটা H+ হিসেবে অপসারিত হবে। তার মানেটা হলো যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে H+ অর্থাৎ প্রোটন বেরিয়ে আসবে। এভাবে আমরা দেখাতে পারি যে জৈব অ্যাসিডগুলো H+ দান করতে পারে। মূলত এটি হচ্ছে এদের অম্লধর্মিতার মূল কারণ। তারপরে আমরা রিঅ্যাকশন দেখাতে পারি
ক্ষারের সংখ্যা দেখাতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম বাইকার্বনেট, ইভেন সোডিয়াম কার্বনেট দ্রবণ, এদের সংখ্যা বিক্রিয়া করে দেখা যাবে যে লবণ পানিতে করবে। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে কার্বক্সিলিক অ্যাসিডগুলো জৈবিক অ্যাসিড রূপে কাজ করতে পারে, কারণ এরা H+ দান করতে পারে। আমরা সেটা এই যে আমরা রেজোনেন্স গঠনের মাধ্যমে দেখালাম। আরেকটি পয়েন্ট আমাদের ব্যাখ্যা করতে হবে, সেটি হলো যে যখন কোনো যৌগ অ্যাসিড হয়, প্রোটন দান করার পরে যে বাকি অংশ অবশিষ্ট থাকে সেটা যদি স্টেবল না হয়, তাহলে কিন্তু সে কিন্তু এই কাজটি করতে পারবে না। সেটি আমাদের দেখাতে হবে যে এই যে কার্বক্সিলিক প্রোটন দান করতে পারে আমরা দেখালাম, এবং যে প্রোটন দানের পরে থাকে কিন্তু কার্বক্সিলেট আয়ন, এটি যদি স্টেবল না হয় বা স্থিতিশীল না হয়, তাহলে কিন্তু এই যৌগটি প্রোটন দিবে না। আবারও বলি, একটা যৌগ যখন প্রোটন দিবে, প্রোটন দেওয়ার পরে যে অবশিষ্ট অংশ থাকবে সেটা যদি স্টেবল না হয়, তাহলে কিন্তু সে ওই প্রোটন দিবে না। তো আমরা জানি যে যেসব আয়নে রেজোনেন্স ঘটে তারা কিন্তু স্টেবল হয়, যৌগ হতে পারে। রেজোনেন্সের মাধ্যমে বা অনুরণনের মাধ্যমে কোনো যৌগ বা কোনো যৌগমূলক বা আয়ন যাই বলি আমরা, তারা কিন্তু। তো এই যে কার্বক্সিলিক অ্যাসিড আমরা এখানে দেখিয়েছি যে এই যে রেজোনেন্সের মাধ্যমে কি হলো, রেজোনেন্সের মাধ্যমে মানে রেজোনেন্স গঠন তৈরি করছে, অর্থাৎ রেজোনেন্সের মাধ্যমে এটি কিন্তু স্টেবল হয়। তার মানে যদি জৈব অ্যাসিড থেকে প্রোটন বেরিয়ে যায়, তাহলে অবশ্যই যে অংশটা যে কার্বক্সিলেট আয়ন সেটা কিন্তু স্টেবল, কাজেই জৈব অ্যাসিড থেকে H+ বেরিয়ে আসতে পারে। তাই দুটি পয়েন্ট বলা হলো, যে প্রোটন দিতে পারে সেটি একটি পয়েন্ট, প্রোটন দেওয়ার পরে যে কার্বক্সিলেট আয়ন তৈরি হচ্ছে যদি সেটা স্টেবল হয়, তাহলে সেটা তৈরি হবে এবং ওই যৌগটা অ্যাসিড রূপে কাজ করবে, সেটা আমরা দেখলাম। এবার আমরা আসি, এই যে জৈব অ্যাসিডগুলো যে অম্লধর্মী বা অ্যাসিডিক, সেখানে বিভিন্ন জৈব অ্যাসিডের মধ্যে একটা তুলনামূলক আলোচনা করতে পারি আমরা, যে যেমন ফর্মিক অ্যাসিডটা বেশি স্ট্রং হবে দেন অ্যাসিটিক অ্যাসিড। এভাবে অ্যাসিটিক অ্যাসিড এবার লেস অ্যাসিডিক হবে হচ্ছে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড অপেক্ষা। আমরা এখানে দুইটা প্রশ্ন পড়ি, এই দুটো প্রশ্ন কিন্তু মূলত অনুধাবনমূলক প্রশ্ন, খতে এই প্রশ্নটি হয়। আমরা একটু দেখি, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এই দুইটা অ্যাসিড কিন্তু জৈব অ্যাসিড। এতে দেখা গেছে এদের মধ্যে ফর্মিক অ্যাসিডটা মোর অ্যাসিডিক দেন অ্যাসিটিক অ্যাসিড। এর মূল কারণটি হলো, তোমরা একটু খেয়াল করো যে কিভাবে কোনো জৈব যৌগ অ্যাসিড কাজ হিসেবে কাজ করে, প্রোটন দিতে হবে, যেটা আমি আগেই বলেছি। তো এখানে যেটা এখানে এই হচ্ছে যে এই বন্ডটা ভেঙে যাবে, C+ হবে, এখান থেকে ইলেকট্রন আসবে, তখন O+ হবে, পরে H+ বেরিয়ে যাবে, যেটা আমি এখানে খুব সুন্দর করে দেখিয়েছি। এখন আমাদের খেয়াল করতে হবে মূল যে বিষয়টা, সেটি হলো যে এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে মিথাইল, এই দুটোই কিন্তু মূল পার্থক্য। এখানে মিথাইল গ্রুপ আছে, এখানে নেই, আর বাকি যে অংশটা সেটা কিন্তু এরও যায় এরও যায়। তাহলে মূল পার্থক্যটা হচ্ছে এর মিথাইল আছে, এর মিথাইল নেই। আমরা আগে শিখেছি যে মিথাইল মূলকটি হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, অর্থাৎ ইলেকট্রন দানকারী গ্রুপ। যদি আমরা এখানে প্রমাণ করতে পারি যে মিথাইল গ্রুপটা ইলেকট্রন দানের কারণে এই কার্বনের যে পজিটিভ চার্জ যদি প্রশমিত হয়ে যায়, তাহলে কিন্তু বাকি যে কাজগুলো যে H+ বেরিয়ে যাওয়া, ওটা কিন্তু ঘটবে না। তো যখনই এখানে O নেগেটিভ হচ্ছে, C পজিটিভ হচ্ছে, তখন সাথে সাথে মিথাইল গ্রুপটা আসছে, এসে এই যে এইভাবে এসে তার এই যে ইলেকট্রন জোড় কার্বনের দিকে ঠেলে দিচ্ছে, ফলে কার্বনের যে ধনাত্মক চার্জ সেটা অনেকটা প্রশমিত হয়ে যাচ্ছে। তো যদি প্রশমিত হয়ে যায়, তাহলে বাকি যে কাজগুলো বলতে এই যে এখানে ইলেকট্রন আসা, এখানে দ্বিবন্ধন তৈরি করা, ওটা প্লাস হওয়া, পরবর্তীতে H+ রূপে বেরিয়ে যাওয়া, এই ঘটনাগুলো ঘটবে না বা ঘটার প্রবণতা কমে যাবে। তাহলে আমরা শিখলাম যে মূলত অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে মিথাইল গ্রুপ থাকার কারণেই সেই মিথাইল গ্রুপটা কার্বনের যে ধনাত্মক চার্জ সেটিকে প্রশমিত করে দেয়, ফলে অ্যাসিটিক অ্যাসিড থেকে প্রোটন ত্যাগের প্রবণতা কমে যায়, সেজন্য সেটা লেস অ্যাসিডিক দেন ফর্মিক অ্যাসিড। কিন্তু ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে তো এখানে কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ নেই। তাহলে প্রশ্নটি এরকম হতে পারে যে অ্যাসিটিক অ্যাসিড অপেক্ষা ফর্মিক অ্যাসিড বেশি তীব্র কেন, যেটা আমরা এত পর্যন্ত আলোচনা করলাম। আমরা সেকেন্ড কোশ্চেনে আসি, একই রকমের বলবো আমরা। অ্যাসিটিক অ্যাসিড কেন কম, আমরা একটু আগেই বললাম, এর যে অ্যাসিডিটি বা এর যে অ্যাসিডিক ধর্ম যেটা, সেটা কেন কম ব্যাখ্যা করলাম। ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড কিন্তু এর থেকে বেশি অ্যাসিডিক। কেন সেটি হলো যে আমরা জানি ক্লোরিন কিন্তু ইলেকট্রন গ্রাসী গ্রুপ, অর্থাৎ সে কিন্তু তার দিকে ইলেকট্রন টেনে নেয়, কারণ ক্লোরিন আমরা জানি যে অনেক বেশি ইলেকট্রন নেগেটিভ।
তো এখানে যদি আমরা খেয়াল করি যে এখানে বন্ড ভেঙে যাবে, ও নেগেটিভ হবে, সি পজিটিভ হবে, কার্বন কিন্তু পজিটিভ আছে। আবার এই সিএল এর সাথে যে কার্বন রয়েছে এই দুটি ইলেকট্রনকে ক্লোরিন তার দিকে টানবে। কারণটা কি? কারণটি হলো কার্বনের থেকে ক্লোরিন অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ। এখন যদি এই দুটি ইলেকট্রনকে ক্লোরিন টানে, ওদিকে অক্সিজেন টেনে নিয়ে যাচ্ছে, তখন খুব স্বাভাবিকভাবেই এই দুটি ইলেকট্রন চলে আসবে এই কার্বনের দিকে, কারণ এই কার্বন তো পজিটিভ হয়ে যাচ্ছে। ফল মিলে বলবো যে এই কার্বনের কিন্তু ইলেকট্রন অনেক বেশি লস হয়ে যাচ্ছে। এই দিক থেকে ও নিয়ে যাচ্ছে, এই দিক থেকে সি নিয়ে যাচ্ছে, এই সি এবার কেন নিচ্ছে? ক্লোরিনের কারণে নিচ্ছে। ফলে কার্বনের যে পজিটিভ চার্জটা অনেক বেশি হয়ে যাচ্ছে। ফলে বাকি কাজগুলো বলতে আমরা এই যে দেখেছি এখানে প্লাস অফ করে বাকি যে কাজগুলো সেগুলো ঘটবে এবং H প্লাস বেরিয়ে আসবে। অর্থাৎ ক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড তুলনামূলকভাবে অনেক সহজে H প্লাস দান করতে পারে, সেজন্য এটি মোর অ্যাসিডিক দ্যান অ্যাসিটিক অ্যাসিড। তো আমরা এবার আরেকটি কোশ্চেনে আসি, সেটি হলো যে আমরা জানি যে যেসব যৌগের মধ্যে সিও গ্রুপ থাকে তাদেরকে বলা হয় কার্বনিল যৌগ, যেমন অ্যালডিহাইড বা কিটোন। যে কোনো অ্যালডিহাইড বা যে কোনো কিটোন কিন্তু কার্বনিল যৌগ। কার্বনিল যৌগের মধ্যে সি ডাবল বন্ড ও আছে, এই জন্য এরা কিন্তু একটা বিশেষ ধরনের বিক্রিয়া প্রদর্শন করে। সেটি হলো আমরা বলি যে কেন্দ্রাকর্ষী বা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দেয়। এরকম একটা প্রশ্ন কিন্তু হতে পারে যে কার্বনিল যৌগ সমূহ কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দেয় কেন? তোমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে এই যে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, এই সমস্ত শব্দগুলো কিন্তু কাছাকাছি। তোমার ধারণা যদি খুব স্পষ্ট না হয় তাহলে কিন্তু তুমি সমস্যা পড়ে যেতে পারো। এই জন্য ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভালো করে শিখে নেবে। আচ্ছা, এবার আমরা আসি যে কার্বনিল যৌগ সমূহ কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া কিভাবে দেয়, তার সাথে আমরা এটা কম্পেয়ার করব। এখানে এই ও নেগেটিভ হয়ে যায়, সি পজিটিভ হয়ে যায়। খুব ভালো করে খেয়াল করো, সি এবং ও এর মধ্যে যে ইলেকট্রন রয়েছে, পাই বন্ধনের ইলেকট্রন, সেটি চলে যাবে ও এর দিকে। কেন যাবে? কার্বন অপেক্ষা অক্সিজেন অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ। ও নেগেটিভ হয়ে গেল, সি পজিটিভ হয়ে গেল। তখন কি হয়? এই যে গ্রুপটা, এখান থেকে যে বিকারকের যে নেগেটিভ পার্টটা, এখানে Cn মাইনাস, সেখানে চলে আসবে, আসলে সায়ানো হয়ে যাবে Cn, C বন্ড, কিন্তু C প্লাস Cn মাইনাস আর H প্লাস হয়ে যাবে ওর কাছে। তাহলে এর সাথে আসলে সায়ানাইড, ওর সাথে আসবে কিন্তু H প্লাস, কিন্তু সায়ানাইডটা আগে আসবে, অর্থাৎ নিউক্লিওফাইল দ্বারা আক্রমণটা আগে হবে। এই জন্য আমরা বলি নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। আর যদি এমন হতো যে ইলেকট্রোফাইলটা আগে আক্রমণ করছে, তাহলে কিন্তু হতো ইলেকট্রোফিলিক অ্যাডিশন। এটা আমাদের একটু খেয়াল করতে হবে। আচ্ছা, এখন হলো যে তৈরি হয়ে গেল কিন্তু সায়ানোহাইড্রিন। যেসব যৌগের মধ্যে সি ডাবল বন্ড ও থাকে তারা কিন্তু নরমালি এরকম বিক্রিয়া প্রদর্শন করে। এখন প্রশ্ন হলো, জৈব অ্যাসিডের মধ্যেও কিন্তু সি ডাবল বন্ড ও আছে, তা সত্ত্বেও এরা কিন্তু কার্বনিল যৌগের মতো নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন দেয় না। খুব ভালো কোশ্চেন, এটা কিন্তু সৃজনশীল আকারে আসতে পারে যে কার্বনিল যৌগে একরকম বিক্রিয়া দেয়, জৈব অ্যাসিড একই রকম দেয় না কেন, যদিও উভয়ের মধ্যেই কার্বনিল গ্রুপ রয়েছে। আমরা কার্বনিল যৌগ কেন দেয় ওই বিক্রিয়া আমরা আলোচনা করেছি, এ কেন দেয় না মূল জায়গাতে আমাদের আসতে হবে। যখন সিটা পজিটিভ হয়ে যায় তখন কিন্তু নিউক্লিওফাইল এই কার্বনকে যুক্ত হয়, কিন্তু যদি কোনো কারণে কার্বনের পজিটিভ চার্জটা প্রশমিত হয়ে যায় বা নিরপেক্ষ হয়ে যায়, তাহলে কিন্তু নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করবে না। তো জৈব অ্যাসিডের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে। এর কারণটি হলো, যখনই সিটা প্লাস হয়ে যাচ্ছে, সি প্লাস হলো, যেহেতু সি এর সাথে অক্সিজেন রয়েছে, যেটা ইলেকট্রন লোন পেয়ার রয়েছে, সেই ইলেকট্রন এখানে এসে বন্ড করবে, ফলে এই কার্বনের পজিটিভ চার্জ প্রশমিত হয়ে যাবে। যদি কার্বনের পজিটিভ চার্জ প্রশমিত হয়ে যায় তাহলে নিউক্লিওফাইল এখানে আসবে না, ফলে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন ঘটবে না ইন কেস অফ অ্যাসিড। এটা আমাদের খেয়াল করতে হবে। তাহলে কেমন হবে? যে আমরা দেখেছি যে এটা অ্যাসিড হিসেবে কাজ করতে পারে, H প্লাস চলে যেতে পারে, সেখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটতে পারে। কাজেই নিউক্লিওফিলিক অ্যাডিশন যে রিঅ্যাকশনটা সেটি কিন্তু ঘটলো না, যেটি ঘটে কার্বনিল যৌগের ক্ষেত্রে। তাহলে মূল কারণটি কি দাঁড়ালো? মূল কারণটি তাহলে দাঁড়ালো যে যেহেতু জৈব অ্যাসিডের ক্ষেত্রে সি এর সাথে ও আছে, যেখানে লোন পেয়ার আছে, তো যখনই সিটা প্লাস হয়ে যায়, যেটা এক্ষেত্রেও হয়, সেই সি প্লাস হলে ও এর যে ইলেকট্রন জোড় এখানে এসে বন্ড তৈরি করে, ফলে কার্বনের পজিটিভ চার্জ প্রশমিত হয়ে যায়। সে কারণে হচ্ছে যে যারা নিউক্লিওফাইল তারা কিন্তু ওই যে পজিটিভ কার্বন তার সঙ্গে যুক্ত হওয়ার যে প্রবণতা কমে যায়।
ফলে এই ধরনের ঘটনা জৈব অ্যাসিডের ক্ষেত্রে ঘটে না, সেটা আমরা দেখানো। তো এবার আমরা চলে আসবো আমাদের সর্বশেষ যে কোশ্চেন, সেটি আমি বলবো যে এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি সৃজনশীল আকারে আসতে পারে, বিভিন্ন বোর্ডে তোমরা বোর্ডের প্রশ্নগুলো দেখবা, বিভিন্ন বোর্ডে কিন্তু এই প্রশ্নটি আসছে। সেটি হলো এই যে লাস্টের যে কোশ্চেনটা, ফর্মিক অ্যাসিড এটি কিন্তু একদিকে অ্যাসিড আর একদিকে কিন্তু অ্যালডিহাইড অর্থাৎ বিজারক। প্রশ্ন হতে পারে যে ফর্মিক অ্যাসিড হচ্ছে অ্যালডিহাইড এবং অ্যাসিড উভয় রূপে ক্রিয়া করে, কেন ক্রিয়া করে? প্রথম উত্তরটি হলো, আমরা প্রথমে এর গাঠনিক সংকেত লিখব, HCOOH, HCOOH একই জিনিস লেখা হলো। একটু খেয়াল করো, প্রথম যে গাঠনিক সংকেত দেখানো হয়েছে সেখানে কিন্তু CHO আছে, সেখানে CHO আছে। তার মানে আমরা বলতে পারি ফর্মিক অ্যাসিডের ভিতরে অ্যালডিহাইড কার্যকরীমূলক আছে, এই যে CHO। ফলে এটি অ্যালডিহাইডের যে বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া সেটি কিন্তু সে প্রদর্শন করে, অর্থাৎ বিজারণ বিক্রিয়া, সে বিজারক হিসেবে কাজ করে। আবার COOHও কিন্তু এর মধ্যে আছে, আমরা এখানে দেখাতে পারতাম, এই যে COOHও আছে, আবার CHO আছে। তার মানে ফর্মিক অ্যাসিডের মধ্যে অ্যালডিহাইডের কার্যকরীমূলক আছে, আবার জৈব অ্যাসিডের কার্যকরীমূলক আছে। সে কারণে এটি অ্যাসিড হিসেবেও কাজ করতে পারে, আবার অ্যালডিহাইড অর্থাৎ বিজারক রূপেও কাজ করতে পারে। সেটি আমরা কিভাবে দেখাবো, দুটি উদাহরণের সাহায্যে আমরা দেখাবো। তোমরা নিশ্চয়ই নাম শুনেছ যে ফেলিং দ্রবণ, তারপরে কপার হাইড্রক্সাইড এবং সোডিয়াম হাইড্রক্সাইড, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিকারক। এই ফেলিং দ্রবণের সাহায্যে কিন্তু আমরা প্রমাণ করতে পারি যে এটি একটি অ্যালডিহাইড। আমরা জানি অ্যালডিহাইডগুলো কি করে, তারা কিন্তু ফেলিং দ্রবণকে বিজারিত করে, তার মানে অ্যালডিহাইডগুলো বিজারক হিসেবে কাজ করে। একটু খেয়াল করো, হচ্ছে যে ফর্মিক অ্যাসিড প্লাস এই যে এটার নাম কি বললাম, এই দুটো মিলে এটাকে বলা হচ্ছে ফেলিং দ্রবণ। বিজ্ঞানী ফেলিং এর নাম অনুসারে তার আবিষ্কৃত যে বিকারক তার নাম ফেলিং বিকারক বা ফেলিং দ্রবণ। এখানে লাল বর্ণের কিউপ্রাস অক্সাইড তৈরি হবে, যেটি অ্যালডিহাইডের একটি গুরুত্বপূর্ণ বা বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া। যে কোনো অ্যালডিহাইড ফেলিং দ্রবণের সঙ্গে যদি বিক্রিয়া করে তাহলে কিউপ্রাস অক্সাইডের লাল বর্ণের পদক্ষেপ তৈরি করে, যেটি এখানে ঘটেছে, লাল বর্ণের পদক্ষেপ তৈরি করছে। কিউপ্রাস অক্সাইডের সাথে তৈরি হবে সোডিয়াম কার্বনেট এবং পানি। হ্যাঁ, একটু খেয়াল করতে হবে, যেটি না বললেই নয়, সেটি হলো যে এখানে কিন্তু মূলত CO2 বেরিয়ে আসে। CO2 যদি বেরিয়ে আসে তাহলে হচ্ছে যে দুইটা H থাকে অবশিষ্ট। আমি যদি ঘুরিয়ে বলি, এই যৌগ থেকে দুইটা H বেরিয়ে যায়, তৈরি হয় CO2। তার মানে কি, H বেরিয়ে যাওয়া মানে কিন্তু জারিত হওয়া। জারিত হয় কে? বিজারক। তারপর বলতে পারি যে ফর্মিক অ্যাসিড জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি উৎপাদের মধ্যে কিন্তু CO2 নেই। এর কারণটি হলো যেহেতু এটি ক্ষার, ওই যে কার্বন ডাই অক্সাইড CO2 আমরা জানি অম্লধর্মী, আমরা শিখেছি এর আগে অম্লধর্মী, অধাতুর অক্সাইডগুলো অম্লধর্মী হয়। ওই CO2 অ্যাসিড আর NOH ক্ষার, সোডিয়াম কার্বনেট প্লাস পানি হয়ে গেল। তার মানে মূলত এখান থেকে CO2 তৈরি হচ্ছে, যেটা অম্লধর্মী, এর সঙ্গে যুক্ত হয়ে সোডিয়াম কার্বনেট এবং পানি। এবং মূল প্রোডাক্ট তো আমরা আগেই বলেছি যে কিউপ্রাস অক্সাইডের লাল বর্ণের পদক্ষেপ পড়বে, সেটা তো আমাদের মাথায় রাখতেই হবে। তো এরপরে আমরা আসি আরেকটি বিক্রিয়া, সেটি হলো যে টলেন বিকারক, ডাইঅ্যামিন সিলভার 1 হাইড্রোক্সাইড। এর সাথেও কিন্তু হচ্ছে অ্যালডিহাইডগুলো বিক্রিয়া করে এবং সিলভারের দর্পণ তৈরি করে। তো এটা অ্যালডিহাইডের বিশেষ বৈশিষ্ট্য। তাই আমরা দেখাতে পাচ্ছি যে এখানে তৈরি হচ্ছে সিলভার দর্পণ, সাথে কিছু অ্যামোনিয়া বেরিয়ে আসবে, অ্যামোনিয়াম কার্বনেট এবং পানি হবে। একটু খেয়াল করো, এখান থেকে কিন্তু CO2 বেরিয়ে আসবে, ওটা অম্লধর্মী। আর এখানে অ্যামোনিয়া যদি বেরিয়ে আসে, কিছু অ্যামোনিয়া থাকলো, আর বাকি অ্যামোনিয়াগুলো অ্যামোনিয়া ক্ষারধর্মী আর হচ্ছে CO2 অম্লধর্মী। তাহলে কি হবে, অ্যামোনিয়া পরে হয়ে যায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তার সঙ্গে CO2, অ্যামোনিয়াম কার্বনেট প্লাস পানি তৈরি হয়ে গেল। এই যে অ্যামোনিয়াম কার্বনেট, পানি তৈরি হয়ে গেল। তো প্রশ্ন হতেই পারে, মনে প্রশ্ন রাখতে পারে যে এটা কোথেকে আসলো। আসলে অ্যামোনিয়া হয়ে যায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, কারণ পানির সঙ্গে যুক্ত হয়ে যায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যেটা ক্ষারধর্মী, আর এখান থেকে CO2 বেরিয়ে আসছে, ওটা অম্লধর্মী, তো অ্যামোনিয়াম কার্বনেট হলো আর পানি তৈরি হলো। আর মূল প্রোডাক্ট যেটা সিলভার দ্রবণ, এটা আমাদের বলতেই হবে। তাহলে আমরা কি শিখলাম যে অ্যালডিহাইডগুলো কিন্তু বিজারক হিসেবে কাজ করে। ফর্মিক অ্যাসিডও আমরা দেখতে পেলাম যে অ্যালডিহাইডের বৈশিষ্ট্যপূর্ণ দুটি বিক্রিয়া প্রদর্শন করছে। তার মানে হচ্ছে যে ফর্মিক অ্যাসিড অ্যালডিহাইড রূপে কাজ করে। আর এটা যে অ্যাসিড রূপে কাজ করে সেটা আমরা আগেও বলেছি, এই যে জলীয় দ্রবণে প্রোটন দান করে, যে প্রোটনের সাহায্যে কি হয়, নীল লিটমাস লাল হয়ে যায়। যদি এখানে দেখানো হয়নি, এই প্রোটনের সাহায্যে কিন্তু নীল লিটমাস লাল হয়ে যায়, কেমন আমাদের। আরেকটি দেখো যে এটা অ্যাসিড
যে কোনো অ্যাসিডের মূল একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে জৈব অ্যাসিডের ক্ষেত্রে যে সোডিয়াম বাইকার্বনেট সংযোগ করবে এবং CO2 গ্যাস তৈরি করবে। যদি আমরা একটা পাত্রের মধ্যে, পাত্র বলতে আমরা যদি একটা টেস্ট টিউব নিই, তার ভিতরে আমরা যদি ফর্মিক অ্যাসিড নিই এবং এটা যদি মেশাই, তো দেখা যাবে যে CO2 গ্যাস তৈরি হবে বুদবুদ আকারে। তোমাদের এটা কিন্তু প্র্যাকটিক্যালে আছে, তোমরা প্র্যাকটিক্যালি এটা দেখতে পাবে। তো আজকে আমাদের আর সময় নেই, আমরা আজকের মতো এখানে শেষ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে কথাটি তোমাদেরকে বারবার বলি যে অর্গানিক কেমিস্ট্রি যেটা, এটা কিন্তু তুলনামূলকভাবে একটি জটিল, চ্যাপ্টারটাও কিন্তু অনেক বড়। যদিও আমরা বলি যে এটি একটি চ্যাপ্টার, আসলে এটি একটি চ্যাপ্টার নয়, এটা কিন্তু প্রায় 7টা চ্যাপ্টার। সব যৌগিক চ্যাপ্টারগুলোকে একত্রিত করে নাম দেওয়া হয়েছে জৈব রসায়ন। কাজে আমাদেরকে কিন্তু অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। যেটা আমি প্রায় বলে থাকি যে অর্গানিক কেমিস্ট্রি মনে রাখার সবচেয়ে বড় উপায় হচ্ছে বারবার প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে, পড়তে হবে, বারবার লিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, অন্যথায় কিন্তু এটা মনে রাখা জরুরি। তো তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে। এবং আবারও বলি যে একটা রুটিন করে নিয়ে নিয়ম মাফিক প্রতিদিন কেমিস্ট্রির অর্গানিক পার্টটা অন্তত থাকবে, এভাবে কিন্তু বাকি দিনগুলো প্র্যাকটিস করবে, তা নাহলে কিন্তু সমস্যা পড়ে যেতে পারো। তো আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।